আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম আমাদের আজকের এই বিশেষ স্বাস্থ্য শিক্ষামূলক ভিডিওতে। আমরা প্রতিদিন খাই, সকালে, দুপুরে, রাতে, কিন্তু কখনো কি ভেবেছেন এই খাবার আমাদের শরীরে ঢোকার পরে ঠিক কি হয়? পেটের ভেতরে কিভাবে রুটি, ভাত, মাছ বা ডাল ভেঙে পুষ্টিতে পরিণত হয়? আজ আমরা সেই অসাধারণ যাত্রার সম্পূর্ণ গল্প জানব, বৈজ্ঞানিকভাবে সহজ ভাষায়। পাকস্থলী বা স্টমাক হল আমাদের পাচনতন্ত্রের কেন্দ্রীয় কারখানা। এখানে খাবার রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ায় ভেঙে পড়ে, কিন্তু হজম আসলে শুরু হয় মুখ থেকেই। প্রথম ধাপ, মুখ ও চিবানো। আপনি যখন একটি ভাতের লোকমা মুখে দেন, সঙ্গে সঙ্গে 3টি লালা গ্রন্থি সক্রিয় হয়ে যায়: প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। এই গ্রন্থিগুলো প্রতিদিন প্রায় 1.5 লিটার লালা তৈরি করে। লালায় থাকে অ্যামাইলেজ নামের একটি এনজাইম, যা স্টার্চ বা শ্বেতসার ভাঙতে শুরু করে। দাঁত এক অসাধারণ যন্ত্রের মতো কাজ করে। কাটার দাঁত কাটে, ছেদনকারী দাঁত টুকরো করে, আর পেষণকারী দাঁত পিষে। প্রতিবার চিবানোর সাথে খাবারের পৃষ্ঠতল বাড়ে। এতে এনজাইম ও অ্যাসিড পরে আরও দ্রুত কাজ করতে পারে। গবেষণায় দেখা গেছে প্রতি গ্রাস খাবার ন্যূনতম 20 থেকে 30 বার চিবানো উচিত, কিন্তু আমরা অনেকেই তাড়াহুড়ো করে মাত্র 5 থেকে 7 বার চিবিয়ে গিলে ফেলি। এতে পাকস্থলীর উপর অতিরিক্ত চাপ পড়ে। মজার তথ্য হল, আপনি খাবারের গন্ধ শুকলে বা শুধু খাবারের কথা ভাবলেও পাকস্থলী অ্যাসিড তৈরি শুরু করে দেয়। এটিকে বলে সিফালিক ফেজ বা চিন্তামূলক পাচন পর্যায়। দ্বিতীয় ধাপ, গ্রাসনালী বা ইসোফেগাস। চিবানো খাবার লালায় মিশে একটি মসৃণ বল তৈরি করে, যাকে বলে বোলাস। জিভের পেশি এই বোলাসকে গলার দিকে ঠেলে দেয়। গিলে ফেলার মুহূর্তে 3টি কাজ একসাথে হয়: নাসার প্রবেশপথ বন্ধ হয়, এপিগ্লটিস শ্বাসনালী ঢেকে দেয় এবং বোলাস ইসোফেগাসে প্রবেশ করে। ইসোফেগাস হল প্রায় 25 সেন্টিমিটার লম্বা একটি পেশিময় নল। এর দেওয়ালে আছে বৃত্তাকার ও দৈর্ঘ্যাকার পেশি। এই পেশিগুলো পর্যায়ক্রমে সংকুচিত হয়ে তরঙ্গের মতো খাবার নিচের দিকে ঠেলে দেয়। এই প্রক্রিয়াকে বলে পেরিস্টালসিস। এটি এত শক্তিশালী যে মাধ্যাকর্ষণ না থাকলেও, এমনকি উল্টো হয়ে দাঁড়ালেও খাবার পাকস্থলীতে যাবে। ইসোফেগাসের নিচের দিকে আছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার বা LES। এটি একটি মাংসপেশির রিং, যা খাবার ঢোকার পর মুহূর্তেই বন্ধ হয়ে যায়, যাতে পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে না আসে। যখন এই LES দুর্বল হয় বা সঠিকভাবে বন্ধ হয় না, তখন অ্যাসিড উপরে উঠে আসে, যাকে আমরা বলি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। তৃতীয় ধাপ, পাকস্থলী, হজমের প্রধান কারখানা। পাকস্থলী হল পাচনতন্ত্রের সবচেয়ে শক্তিশালী অঙ্গ। খালি অবস্থায় এটি প্রায় মুষ্টি আকৃতির এবং মাত্র 75 মিলিলিটার ধারণ করতে পারে, কিন্তু খাবার গ্রহণের পর এটি ফুলে উঠে 1 থেকে 1.5 লিটার পর্যন্ত ধারণ করতে সক্ষম হয়। পাকস্থলীর ভেতরের দেওয়ালে আছে রুগী নামের ভাঁজ, যা এই প্রসারণকে সহজ করে। পাকস্থলীর 3টি মূল কাজ আছে। প্রথমত, যান্ত্রিক মিশ্রণ। 3টি স্তরের পেশি, দৈর্ঘ্যাকার, বৃত্তাকার ও তির্যক, সমন্বিতভাবে সংকুচিত হয়ে খাবারকে চূর্ণ করে এবং গ্যাস্ট্রিক জুসের সাথে ভালোভাবে মেশায়। দ্বিতীয়ত, রাসায়নিক পরিপাক। হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এনজাইম দিয়ে খাবার ভাঙা। তৃতীয়ত, ধীরে ধীরে ছাড়া। হজম হওয়া তরল মিশ্রণ বা কাইম ছোট ছোট অংশে ডুওডেনামে পাঠানো। পাইলোরিক স্ফিংটার হল পাকস্থলীর দরজা। এই দরজা সঠিক সময়ে খুলে ছোট পরিমাণ কাইম ডুওডেনামে পাঠায়, অনেকটা ট্রাফিক পুলিশের মতো। চতুর্থ ধাপ, গ্যাস্ট্রিক অ্যাসিড ও এনজাইম। পাকস্থলীর দেওয়ালে থাকা প্যারাইটাল সেল থেকে নিঃসৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডের pH 1.5 থেকে 2, ব্যাটারির অ্যাসিডের মতো শক্তিশালী। কিন্তু পাকস্থলীর দেওয়াল নিজে গলে যায় না কেন? কারণ গবলেট সেল থেকে নিঃসৃত মিউকাস ও বাইকার্বনেটের একটি প্রতিরক্ষামূলক আবরণ পাকস্থলীকে নিজের অ্যাসিড থেকে রক্ষা করে। চিফ সেল থেকে নিঃসৃত হয় পেপসিনোজেন, যা অ্যাসিডের সংস্পর্শে পেপসিনে পরিণত হয়। পেপসিন প্রোটিন ভাঙে এবং গ্যাস্ট্রিক লাইপেজ চর্বির প্রাথমিক পরিপাক শুরু করে। প্যারাইটাল সেল আরও নিঃসৃত করে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যা ভিটামিন B12 এর শোষণের জন্য অপরিহার্য। পাকস্থলীর অ্যাসিড শুধু খাবার হজম করে না, এটি খাবারের সাথে আসা ব্যাকটেরিয়া ও জীবাণু নষ্ট করে। তাই পাকস্থলী একটি প্রতিরক্ষা বাধাও বটে। পঞ্চম ধাপ, প্রোটিন হজম। আমরা যখন মাছ, মাংস, ডিম বা ডাল খাই, এগুলোর প্রোটিন প্রথমে অ্যাসিড দ্বারা ডিনেচার বা কাঠামো বিনষ্ট হয়। তারপর পেপসিন প্রোটিনের পেপটাইড বন্ধন ভেঙে ছোট পলিপেপটাইড তৈরি করে।
এই পলিপেপটাইড পাকস্থলী থেকে ডুওডেনামে গেলে অগ্নাশয় থেকে আসা ট্রিপসিন ও কাইমোট্রিপসিন এগুলোকে আরও ছোট করে, শেষে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যামাইনো অ্যাসিডই ক্ষুদ্রান্ত্রের দেওয়াল থেকে রক্তে প্রবেশ করে। ষষ্ঠ ধাপ, শর্করা বা কার্বোহাইড্রেট হজম। মুখে শুরু হওয়া শর্করা হজম পাকস্থলীতে কিছুটা থামে, কারণ অ্যাসিড পরিবেশে লালার ক্যামাইলেজ নিষ্ক্রিয় হয়ে যায়। ডুওডেনামে পৌঁছলে অগ্নাশয়ের অ্যামাইলেজ আবার কার্বোহাইড্রেট ভাঙে। ক্ষুদ্রান্ত্রের ব্রাশ বর্ডারে থাকা মাল্টেজ, সুক্রেজ ও ল্যাকটেজ এনজাইম শর্করা ভেঙে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজে পরিণত করে। এগুলো তারপর রক্তে প্রবেশ করে। লক্ষণীয়, যাদের ল্যাকটেজ এনজাইম কম থাকে তারা দুধের চিনি বা ল্যাকটোজ হজম করতে পারেন না, ফলে পেট ফোলা ও পাতলা পায়খানা হয়। একে বলে ল্যাকটোজ ইনটলারেন্স। সপ্তম ধাপ, চর্বি হজম। চর্বি হজমের গল্পটা একটু আলাদা। পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ কিছুটা কাজ করলেও মূল কাজ হয় ক্ষুদ্রান্ত্রে। পিত্তকথলি থেকে আসা বাইল সল্ট চর্বির বড় গ্লোবিউল ভেঙে ছোট মাইসেল তৈরি করে। এই প্রক্রিয়াকে বলে ইমালসিফিকেশন। এরপর অগ্নাশয়ের লাইপেজ এই মাইসেল ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড ও মোনোগ্লিসারাইড তৈরি করে। অন্ত্রের কোষে ঢোকার পর এগুলো আবার একত্রিত হয়ে কাইলোমাইক্রন তৈরি করে, যা লিম্ফ্যাটিক সিস্টেমে প্রবেশ করে। এটি প্রোটিন ও কার্বোহাইড্রেটের মতো সরাসরি রক্তে যায় না। অষ্টম ধাপ, ক্ষুদ্রান্ত্র, শোষণের মঞ্চ। ক্ষুদ্রান্ত্র আমাদের পাচনতন্ত্রের দীর্ঘতম অংশ, প্রায় 6 মিটার, কিন্তু এর আসল শক্তি হল এর প্রসারিত পৃষ্ঠতল। ভিলি ও মাইক্রোভিলি মিলিয়ে একটি ক্ষুদ্রান্ত্রের শোষণ ক্ষমতা একটি টেনিস কোর্টের সমান, প্রায় 250 বর্গমিটার। ডুওডেনামে অগ্নাশয় থেকে এনজাইম ও বাইকার্বনেট আসে কাইমের অ্যাসিড নিরপেক্ষ করতে। হরমোন সিক্রেটিন এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। জেজুনামে সর্বাধিক পুষ্টি শোষণ হয়। ইলিয়ামে ভিটামিন B12 ও বাইল সল্ট পুনরায় শোষিত হয়। নবম ধাপ, বৃহদন্ত্র ও অবশিষ্ট প্রক্রিয়া। ক্ষুদ্রান্ত্র থেকে যা অবশিষ্ট থাকে, অপাচ্য ফাইবার, জল এবং কিছু ইলেকট্রোলাইট, তা বৃহদন্ত্রে প্রবেশ করে। বৃহদন্ত্রের প্রধান কাজ হল পানি পুনরুদ্ধার করা। প্রতিদিন প্রায় 1.5 লিটার পানি বৃহদন্ত্র শোষণ করে। বৃহদন্ত্রে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন অণুজীব। এই গাট মাইক্রোবায়োম আমাদের স্বাস্থ্যে অসাধারণ ভূমিকা রাখে। এই ব্যাকটেরিয়াগুলো খাদ্যতন্ত্র গাজিয়ে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, বিশেষত বিউটারেট, যা বৃহদন্ত্রের কোষের প্রধান খাদ্য। এই ব্যাকটেরিয়া আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও প্রশিক্ষিত করে। পেট মস্তিষ্ক সংযোগ। হজম শুধু পেটের কাজ নয়, এটি মস্তিষ্কের সাথে সরাসরি সংযুক্ত। ভেগাস নার্ভ দিয়ে পেট প্রতিনিয়ত মস্তিষ্কে তথ্য পাঠায়। শরীরের 90% সেরোটোনিন তৈরি হয় অন্ত্রে। এই কারণেই মানসিক স্ট্রেস পেটে প্রভাব ফেলে এবং পেটের সমস্যা মানসিক অবস্থাকে প্রভাবিত করে। এই সংযোগকে বলে গাট ব্রেইন অ্যাক্সিস। ধীরে খেলে, শান্তিভাবে খেলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়, যাকে বলে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। এই মোডে গ্যাস্ট্রিক অ্যাসিড ও এনজাইম সঠিকভাবে নিঃসৃত হয়, হজম সুষ্ঠুভাবে হয়। হজমের ক্ষতিকর দিক ও সতর্কতা। এখন আসুন জানি কোন অভ্যাস ও পরিস্থিতি হজমের ক্ষতি করে। অতিরিক্ত অ্যান্টাসিড ব্যবহার। অনেকেই একটু পেটের সমস্যা হলেই অ্যান্টাসিড খান, কিন্তু দীর্ঘদিন অ্যান্টাসিড ব্যবহারে পাকস্থলীর পিএইচ বেড়ে যায়, ফলে প্রোটিন হজম ব্যাহত হয়, ব্যাকটেরিয়া মারার ক্ষমতা কমে যায় এবং ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়ার অতিবৃদ্ধি হতে পারে। ব্যথানাশক ওষুধ। আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন নিয়মিত খেলে পাকস্থলীর প্রতিরক্ষামূলক মিউকাস স্তর পাতলা হয়, এতে আলসার হওয়ার ঝুঁকি বাড়ে। অ্যালকোহল। অ্যালকোহল সরাসরি গ্যাস্ট্রিক মিউকাসা ক্ষতিগ্রস্ত করে। নিয়মিত মদ্যপান গ্যাস্ট্রাইটিস ও আলসার সৃষ্টি করে। ধূমপান। নিকোটিন এলিএসকে দুর্বল করে দেয়, ফলে অ্যাসিড রিফ্লাক্স হয়। এছাড়া পাকস্থলীতে রক্ত সরবরাহ কমে মিউকাসা ক্ষতিগ্রস্ত হয়। মানসিক স্ট্রেস। দীর্ঘস্থায়ী স্ট্রেস হজম রস ক্ষরণ কমিয়ে দেয়, অন্ত্রের গতি পরিবর্তন করে এবং গাট মাইক্রোবায়োমের ভারসাম্য নষ্ট করে। তাড়াহুড়ো করে খাওয়া ও ডিভাইস ব্যবহার করতে করতে খাওয়া। পর্যাপ্ত না চিবিয়ে খেলে পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ পড়ে। মোবাইল বা স্ক্রিন দেখতে দেখতে খেলে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভ হয় না, হজম দুর্বল হয়। প্রক্রিয়াজাত খাবার। কৃত্রিম রং, সংরক্ষক ও ইমালসিফায়ার গাট মাইক্রোবায়োমের ক্ষতি করে, উপকারী ব্যাকটেরিয়া কমিয়ে দেয় এবং অন্ত্রের প্রাচীরের দুর্বলতা ঘটায়। ঘুমানোর আগেই ভারী খাবার। শোয়া অবস্থায় পাকস্থলীর বিষয়বস্তু এলিএসের ওপর চাপ দেয়, রিফ্লাক্সের ঝুঁকি বাড়ে। সুস্থ হজমের জন্য করণীয়। প্রতিটি গ্রাস ন্যূনতম 20 থেকে 30 বার চিবান। ধীরে ধীরে খান। প্রতিটি খাবারে কমপক্ষে 20 মিনিট সময় দিন।
প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন, কিন্তু খাওয়ার সময় বেশি পানি পান করবেন না, কারণ এতে গ্যাস্ট্রিক জুস পাতলা হয়ে যায়। খাওয়ার পর অন্তত 15 মিনিট হালকা হাঁটুন। ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে ভারী খাবার খাওয়া বন্ধ করুন। খাবারে পর্যাপ্ত ফাইবার রাখুন, শাকসবজি, ফল, ডাল ও গোটা শস্য। মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। যোগব্যায়াম, ধ্যান বা গভীর শ্বাসের ব্যায়াম হজম উন্নত করে। উপসংহার: আমাদের পাকস্থলী ও পাচনতন্ত্র প্রতিদিন লক্ষ লক্ষ জটিল রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে আমাদের বাঁচিয়ে রাখে। মুখে খাবার দেওয়া থেকে শুরু করে শোষণ ও বর্জ্য নির্গমন পর্যন্ত প্রতিটি ধাপ নিখুঁতভাবে সমন্বিত। এই অসাধারণ প্রক্রিয়াকে সম্মান দিন। সঠিক খাবার খান, সঠিকভাবে খান এবং সুষম জীবনযাপন করুন। মনে রাখুন, হজম শুধু পেটের বিষয় নয়, এটি আপনার সামগ্রিক স্বাস্থ্য, মেজাজ, শক্তি এবং দীর্ঘায়ুর ভিত্তি। একটি সুস্থ পাকস্থলী মানে একটি সুস্থ জীবন। হজম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য। আমাদের পাকস্থলী এবং সামগ্রিক পাচনতন্ত্র সম্পর্কে বিজ্ঞান যত গবেষণা করছে, তত আশ্চর্যজনক তথ্য উঠে আসছে। চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য একসাথে জেনে নিই। প্রথমত, পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটি দস্তা বা জিঙ্ক গলিয়ে দিতে পারে। কিন্তু এই একই অ্যাসিড থেকে পাকস্থলী নিজেকে রক্ষা করে প্রতি 2 সপ্তাহে নতুন মিউকাস স্তর তৈরি করে। এটি প্রকৃতির এক অসাধারণ স্বসুরক্ষা ব্যবস্থা। দ্বিতীয়ত, মানুষের ক্ষুদ্রান্ত্রের ভিলাই এবং মাইক্রোভিলাই মিলিয়ে মোট শোষণ পৃষ্ঠতল প্রায় 250 বর্গমিটার, একটি টেনিস কোর্টের সমান। এই বিশাল পৃষ্ঠতল 6 মিটার লম্বা একটি নালের মধ্যে ঘনীভূত। তৃতীয়ত, আমাদের গাট মাইক্রোবায়োমে প্রায় 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে, যা আমাদের শরীরের মোট কোষ সংখ্যার প্রায় সমান। এই অণুজীব সমাজ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক স্বাস্থ্য, ওজন নিয়ন্ত্রণ, এমনকি আমাদের আচরণ পর্যন্ত প্রভাবিত করে। চতুর্থত, পাকস্থলী একটি হরমোন উৎপাদনকারী অঙ্গ। এটি ঘ্রেলিন নামক ক্ষুধার হরমোন উৎপাদন করে। পাকস্থলী যখন খালি থাকে, ঘ্রেলিন নিঃসৃত হয় এবং মস্তিষ্কে ক্ষুধার সংকেত পাঠায়। খাওয়ার পর এই হরমোনের মাত্রা কমে যায়। পঞ্চমত, আমাদের অন্ত্রে একটি স্বাধীন স্নায়ুতন্ত্র আছে, যাকে এন্টেরিক নার্ভাস সিস্টেম বলে। এতে প্রায় 100 মিলিয়ন নিউরন আছে, মেরুদণ্ডের মতোই বেশি। এই কারণেই পেটকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। পাচন সম্পর্কে প্রচলিত ভুল ধারণা। অনেক মানুষ পাচন সম্পর্কে কিছু ভুল ধারণা পোষণ করেন। আসুন এগুলো দূর করি। ভুল ধারণা 1: খাওয়ার সাথে সাথে ঠান্ডা পানি পেট ঠান্ডা করে হজম ক্ষমতা কমিয়ে দেয়। সত্য হলো, শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত দক্ষ। ঠান্ডা পানি পেটে পৌঁছানোর মুহূর্তেই শরীরের তাপমাত্রায় উষ্ণ হয়ে যায়। তবে খাওয়ার সময় অতিরিক্ত পানি পান গ্যাস্ট্রিক জুস পাতলা করতে পারে, তাই একটু কম পান করাই ভালো। ভুল ধারণা 2: খাওয়ার পরপরই ঘুমানো হজমে সাহায্য করে। বাস্তবে উল্টো। শোয়া অবস্থায় মাধ্যাকর্ষণ পাকস্থলীর বিষয়বস্তু উপরে ঠেলার সুযোগ পায়, রিফ্লাক্সের ঝুঁকি বাড়ে এবং গ্যাস্ট্রিক খালি হওয়া ধীর হয়। ভুল ধারণা 3: মশলাদার খাবার সবার জন্য ক্ষতিকর। বাস্তবে যাদের গ্যাস্ট্রাইটিস বা আলসার নেই, তারা পরিমিত মশলা সহজেই হজম করতে পারেন। ক্যাপসাইসিন আসলে কিছু মানুষের জন্য গ্যাস্ট্রিক আলসার নিরাময়েও সহায়ক বলে গবেষণায় দেখা গেছে। ভুল ধারণা 4: পেটে গ্যাস হলে অ্যান্টাসিড খাওয়াই সমাধান। বাস্তবে পেটে গ্যাস হওয়ার অনেক কারণ থাকতে পারে। অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া, দ্রুত খাওয়া, ল্যাকটোজ ইনটলারেন্স বা গাট মাইক্রোবায়োমের ভারসাম্যহীনতা। শুধু কারণ না জেনে অ্যান্টাসিড খেলে দীর্ঘমেয়াদে ক্ষতি হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে হজমের যত্ন। আমাদের দেশে কিছু বিশেষ খাদ্যাভ্যাস আছে যা হজমে প্রভাব ফেলে। ভাত আমাদের প্রধান খাবার। এটি দ্রুত হজমযোগ্য শর্করা, তাই ভাতের সাথে পর্যাপ্ত ডাল, সবজি ও মাছ খাওয়া জরুরি। এতে রক্তের শর্করার বৃদ্ধি ধীর হয়, দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং পোষণ ভারসাম্যপূর্ণ হয়। রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর একসাথে বেশি খাওয়ার অভ্যেস পাকস্থলীর ওপর চাপ দেয়। সেহেরি ও ইফতারে পরিমিত খাওয়া, ধীরে খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করা স্বাস্থ্যকর হজমের জন্য অপরিহার্য। রাস্তার পাশের খাবার ও খোলা পরিবেশে তৈরি খাবারে প্রায়ই এইচ পাইলোরি এবং অন্যান্য জীবাণু থাকে। পরিষ্কার পরিবেশে তৈরি খাবার খাওয়া, হাত ধুয়ে খাওয়া এবং পানীয় জল বিশুদ্ধ রাখা গ্যাস্ট্রিক সংক্রমণ থেকে রক্ষা করে। হজম উন্নত করার প্রাকৃতিক পদ্ধতি। আমাদের চারপাশে এমন অনেক প্রাকৃতিক খাবার আছে যা হজম উন্নত করতে সাহায্য করে। আদা।
আদায় আছে জিঞ্জেরল ও সোগাউল, যা গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায়, বমি ভাব কমায় এবং প্রদাহরোধী কাজ করে। খাওয়ার আগে বা পরে আদা চা পান করা অত্যন্ত উপকারী। হলুদ, কারকিউমিন পিত্ত উৎপাদন স্টিমুলেট করে, চর্বি হজমে সাহায্য করে এবং গাট মাইক্রোবায়োমকে সুরক্ষিত রাখে। দই ও টক দই, প্রোবায়োটিক সমৃদ্ধ দই গাট মাইক্রোবায়োমের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় প্রতিদিন দই খাওয়া বিশেষভাবে উপকারী। কালার আঁশ, কালায় থাকা পেকটিন ও ফ্রুক্টো অলিগোস্যাকারাইড প্রিবায়োটিক হিসাবে কাজ করে, উপকারী ব্যাকটেরিয়াকে খাওয়ায়। লেবু জল, সকালে খালি পেটে উষ্ণ লেবু জল পিত্তথলি ও লিভারকে আক্রিয় করে, গ্যাস্ট্রিক মোটিলিটি উন্নত করে। হজম ও মানসিক স্বাস্থ্যের অবিচ্ছেদ্য সম্পর্ক। আধুনিক বিজ্ঞান এখন স্পষ্টভাবে প্রমাণ করছে যে পেট ও মস্তিষ্ক অবিচ্ছেদ্যভাবে যুক্ত। এই সম্পর্কটি একমুখী নয়, উভয় দিকেই তথ্য প্রবাহিত হয়। মানসিক উদ্বেগ বা বিষণ্ণতা থাকলে গাট মাইক্রোবায়োমের গঠন পরিবর্তন হয়, আবার গাট মাইক্রোবায়োম ঠিক না থাকলে মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়। কিছু গবেষণায় দেখা গেছে বিশেষ প্রোবায়োটিক স্ট্রেন উদ্বেগ ও হতাশার লক্ষণ কমাতে সাহায্য করে। এই ক্ষেত্রটিকে বলে সাইকোবায়োটিক্স, মানসিক স্বাস্থ্যের উপকারে ব্যবহৃত অণুজীব। শিশুদের হজম ও পরিপাকতন্ত্র। শিশুদের পাচনতন্ত্র বড়দের থেকে আলাদা। নবজাতকের পাকস্থলী অত্যন্ত ছোট, মাত্র 5 থেকে 7 মিলিলিটার ধারণ করতে পারে। তাই নবজাতককে ঘন ঘন কিন্তু অল্প পরিমাণে খাওয়ানো উচিত। মায়ের দুধে থাকা অ্যান্টিবডি ও প্রিবায়োটিক শিশুর গাট মাইক্রোবায়োম গঠনে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বয়সের সাথে পাচন পরিবর্তন। বয়স বাড়ার সাথে পাচনতন্ত্রে স্বাভাবিক পরিবর্তন আসে। গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদন কমে যায়, তাই বয়স্কদের প্রোটিন হজম কঠিন হয়। গাট মোটিলিটি ধীর হয়, কোষ্ঠকাঠিন্যের প্রবণতা বাড়ে, গাট মাইক্রোবায়োমের বৈচিত্র্য কমে যায়। এই কারণে বয়স্কদের জন্য পর্যাপ্ত পানি পান, ফাইবার সমৃদ্ধ খাবার, নিয়মিত হাঁটা এবং প্রোবায়োটিক খাবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরিশেষে, আমাদের শরীরের এই অসাধারণ পাচনতন্ত্র প্রতিদিন নীরবে অক্লান্তভাবে কাজ করে চলেছে। আমরা যখন একটি সুস্বাদু খাবার গ্রহণ করি, তখন আমাদের দেহের ভেতরে শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা। মুখ থেকে গলা, গলা থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র থেকে বৃহদান্ত্র পর্যন্ত প্রতিটি স্তরে অসংখ্য এনজাইম, হরমোন, অণুজীব ও স্নায়ু সমন্বিতভাবে কাজ করে আমাদের জীবিত ও সুস্থ রাখে। এই সূক্ষ্ম ও জটিল প্রক্রিয়াকে সঠিক যত্নে রাখা আমাদের দায়িত্ব। ধীরে খান, সচেতনভাবে খান, পুষ্টিকর খাবার খান এবং ক্ষতিকর অভ্যেস ছেড়ে দিন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার যে কোনো প্রশ্ন বা মন্তব্য নিচে জানাতে ভুলবেন না। সুষম খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।